এখন শুনবেন আজকের গল্প। নিকুচি করেছে তোর সাবজেক্টের। এই যা কি করলেন? হতভাগা মিনসে ছবি তোলার এক জিনিস পেল না, জানা মুখ পোড়া ওই হরিণের মতো মেয়েটার গোষ্ঠী নষ্টির ছবি তোল না গিয়ে। ভালো বোলার আছে কি? ফাস্ট বোলার ফাস্ট বল না হলে আমি আবার ঠিক খেলতে পারি না। ফাস্ট বোলার না, আমাদের ক্লাবে নেই। বলছি, গোপন নিয়মগুলো মনে আছে তো? হ্যাঁ ননিদা, খেলার প্রথম 1 ঘন্টা আমি স্কোরার। শাঁসালো কেউ 0 রানে কোনো ক্রমে যেন আউট না হয় সেটা আম্পায়ারদের বলা আছে। গুড, ভেরি গুড। আর স্কোরারের কাজ হলো 10কে 15 আর 15কে 20 করা। কি পঞ্চানন, কি হলো? রান্না কত দূর? পোলো চড়ানো হলো এখনো, তারপরে চাটনি। সে কি রে, চাটনি নামলেই লাঞ্চ? বড় স্লো রান উঠছে, এতক্ষণে মাত্র 5টা উইকেট পড়েছে। কি মতিদা, এতটা নিচে নামলেন দাদা? স্রেফ একটা ব্যাটের জন্য শিওর সেঞ্চুরিটা হতে দিলেন না কেন? তার মানে কে তোমার সেঞ্চুরি হতে দেয়নি? আপনি ইচ্ছে করে রান আউট করালেন। অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজে আজ শুনবেন মতি নন্দীর কাহিনী ননিদা নট আউট। নিবেদনে অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজ, প্রযোজনা অ্যানিম্যাট্রিক্স মাল্টিমিডিয়া। কে গটে পিচ বানাইছি দেখ ননি বাবু, লরি চালাই দাও কিছু হবনি। ক্রিকেট লরি ড্রাইভারদের খেলা নয় দুর্যোধন। আরে মু কি সে কথা আপনাଙ୍କୁ কইଥିଲୁ? গত বছর আপনি কইଥିଲୁ করা ইস্ত্রি করা শার্টের মতো পেলেন পিচ না হলি ব্যাটসম্যান স্ট্রোক করি খেলিব কিমনি। তাই এবছর ইস্ত্রির মতো করি রোলা টানিছি মু। ক্রিকেট ধোপাদেরও খেলা নয় দুর্যোধন। গত বছরের আগের বছর আপনে কইଥିଲୁ কি পিচ বনাইছিস, এই যে খেতি জমি ধান ছড়াই দিলি গাছ হইଯିব। ক্রিকেট চাষাদেরও খেলা নয় দুর্যোধন। ক্রিকেট তবু কারা খেলে? ভদ্র লোকেরা। পিচ হবে স্পোর্টিং, বোলার আর ব্যাটসম্যানকে 50-50 সুযোগ দেবে। টঙ্কা বাড়াও, ইডেনের মতো মুভি পিচ বনাই দিব। তারপর এই মাঠেই গ্যালারি বসিয়ে টেস্ট খেলা হোক আর কি। আরে আরে, এই বাইরে দিয়ে বাহার সে যাইয়ে। দুজন লোক হেঁটে যাচ্ছিল পিচের ওপর দিয়ে। ননিদা হাঁ হাঁ করে ছুটে গেলেন। লোক দুটো থমকে গেল পিচের কিনারে এসে। काहे बाहर से जाएगा? पूजा होगा। होम यज्ञ के लिए यही स्थान सफा किया। क्रिकेट देवता का पूजा होगा। এই শুনেই ওরা অবনত মস্তকে পিচের উদ্দেশ্যে করো জোড়ে প্রণাম করে মোহামেডান মাঠের বেড়া ঘেঁষে হাইকোর্ট মাঠের দিকে চলে গেল। এতক্ষণ আমি চুপচাপ দাঁড়িয়ে দেখছিলাম ও শুনছিলাম। ননিদা কাছে আসতেই বললাম, এটা কি হলো? टैक्टिस क्विक आउट করে দিলুম। যদি বলতে ये है क्रिकेट पिच, इसका ऊपर से हटा माना है, তাহলে অনেক তর্ক, অনেক ঝামেলা শুরু হতো। ব্যাটসম্যানকে সেটেল করতে দেওয়ার আগেই ফিরিয়ে দেবে। মনে রেখো মতি, এ বছর তুমি সিসিএইচ এর ক্যাপ্টেন, তোমাকে ট্যাক্টফুল হতেই হবে। নিশ্চয়ই, তাছাড়া আপনি তো আছেনই, দরকার পড়লে নিশ্চয়ই পরামর্শ করে নেব। 12 বছর মাত্র এই ক্লাবে আছি, তার মধ্যে ননিদাকে যে রূপে দেখেছি তা বোঝাতে হলে প্রেসিডেন্ট, সেক্রেটারি, ট্রেজারার, সিলেক্টর, স্কোরার, মালি, সাবস্টিটিউট ফিল্ডার, ক্যাপ্টেন প্রভৃতিকে একত্রে একটি লোকের মধ্যে ভরে দিলে যা হয় উনি তাই। ওর মুখের ওপর কথা বলতে পারে বা ওর কথা অগ্রাহ্য করার সাহস দেখাতে পারে এমন কাউকে কখনো সিসিআইচে আমি দেখি। আমাদের পাড়ার বিশ্বনাথ দা 44 সালে মোহনবাগানে ক্রিকেট খেলেছেন। আমার আর আমার বন্ধু চিতুর খুব ইচ্ছে বিশ্বনাথদার সুপারিশে মোহনবাগানে ঢোকা, তারপর খেলা দেখিয়ে উন্নতি করা। উন্নতি বলতে টেস্ট খেলা। মোহনবাগানে খেলবি? বলিস কি, তোদের তো সাহস কম নয় দেখছি। আপনি খেলছেন আর আমরা পারবো না কেন? দুঃখীরাম বাবুর ডাইরেক্ট শিষ্য ফকির বাবুর কাছে আমি তালিম নিয়ে তবে মোহনবাগানে খেলার চিন্তা করেছি। আর তোরা এখনো রাস্তায় ক্যাম্বিস বল পেটাস। আরে ঘাস চিল্লি না গড়ের মাঠের ফুল টস ইয়ারকারের তফাৎ বুঝিস না, অথচ মোহনবাগানে খেলতে চাস। আমরা সে সব শিখে নিতে রাজি, যদি কেউ একটু দেখিয়ে দেন। আপনি দেবেন? আমি অফিস ফেলে এখন তোদের ক্রিকেট শেখাবো। বরং তোরা ননির কাছে যা, আমার গুরু ভাই, গুড কোচ, ক্রিকেট নিয়ে দিনরাত পড়ে আছে।
ভেরি হার্ড টাস্ক মাস্টার। আমি একটা চিঠি লিখে দিচ্ছি, তাই নিয়ে দেখা কর যা। আগে ছোট ক্লাবে খেলে তারপর বড় ক্লাবে খেলতে হয়, বুঝেছিস? বিশ্বনাথদার চিঠি নিয়ে আমি আর চিতু এক দুপুরে গড়ের মাঠে ক্রিকেট ক্লাব অফ হাটখোলার তাঁবুতে হাজির হলাম। একই রে মতি, পাশাপাশি 4টে ক্লাবের নেট, এর মধ্যে কোনটা সিসিএইচ এর হবে বলতো? ওই এবার ডান দিকেরটা, যেখানে টাক মাথা, ঢলঢলে প্যান্ট পরা, বেঁটে কালো লোকটা কথা বলছে, ওই বোধহয় ননিদা। কি করে বুঝলি? প্যান্টটা দেখ, মনে হচ্ছে না ওটা ফকিরবাবুর আমলের তৈরি? আর কেউ কি অমন প্যান্ট এখানে পড়ে আছে? লুক হিয়ার, এই হচ্ছে স্টান্স। লেফট শোল্ডার থাকবে এইভাবে। আমার পা লক্ষ্য করো, শরীরের ওজন সমানভাবে দু পায়ে চারিয়ে দিয়েছে। বোলারের দিকে মুখটা। ভালো কথা, তুমি লেফট হ্যান্ডার না? আগে হ্যাঁ স্যার। গুড, ভেরি গুড। আমি একটা লেফট হ্যান্ডারই চাইছি। হ্যাঁ, তাহলে হবে রাইট শোল্ডার। বোলার বল করতে আসছে, এখন ডেলিভারি স্টাইলে দেখো, ভালো করে দেখো। এইভাবে ব্যাট উঠছে, ব্যাক লিফট কমপ্লিট। তারপর কি করবে? ফরওয়ার্ডে খেলবো। গো বিট। আমি কি বলেছি বলের ডেলিভারি হয়েছে? ও, বল এখনো তো বোলারের হাতে। উইকেটের পেস কেমন, বাউন্স কেমন তাই জানো না, তার আগে থেকেই বলে দিলে ফরওয়ার্ড খেলবো। কিন্তু আপনি ফরওয়ার্ড কিভাবে খেলতে হয় শেখাচ্ছেন তো, তাই বললুম। বলটা শর্ট পিচ কি ওভার পিচ, স্টাম্পের মধ্যে না বাইরে, কতটা সুইং বা কতটা স্পিন, এসব না দেখেই ফরওয়ার্ড খেলবে? আপনি কি ননি বাবু? কাম হেয়ার। তোমরা কে ভাই? আমি যে ননি বাবু, কে বললো তোমাদের? আমি নই। মতি আপনাকে চিনেছে ওই ঢলা প্যান্টটা দেখে। এই যে বিশ্বনাথদার চিঠি উনি পাঠালেন আমাদের। আমার নাম চিত্তপ্রিয়। আই এম আ লেফট হ্যান্ডার স্যার, অ্যান্ড অ্যান ওপেনিং ব্যাটসম্যান লাইক নড়ি কন্ট্রাক্টর। তোমার লোয়েস্ট রান কত? সেটা ঠিক মনে পড়ছে না, তবে 10-এর কম নয়। কটা জিরো করেছো? একটাও না। তার মানে এখনো খেলাই শেখনি। ননিদা চিতুর দিকে পেছন ফিরলেন এবং এতক্ষণ অপেক্ষমান ছাত্রটিকে উদ্দেশ্য করে বললেন, ব্যাট যখন ওপর থেকে নামবে একদম পারপেন্ডিকুলার স্ট্রেট নামবে। এসো দেখাচ্ছি। ওখানে গিয়ে যেমনটি দেখালুম ঠিক সেইভাবে ফরওয়ার্ড ডিফেন্সিভের শ্যাডো প্র্যাকটিস করো 50 বার। যাও। ইয়েস মিস্টার নরি কন্ট্রাক্টর, প্যাডন। আর তোমার নাম মতি? হ্যাঁ, ফাস্ট বল করো। আগে হ্যাঁ, মানে চেষ্টা করি। দেখি কেমন চেষ্টা করো। যাও, কন্ট্রাক্টরকে বল করো। নেটের পিচ খুবই খারাপ। কয়েকটা বল বিশ্রীভাবে লাফিয়ে উঠল, শুট করলো। চিতু ডাইনে বাঁয়ে গাঁইতির মতো ব্যাট চালালো। যেগুলো ব্যাটে বলে হলো, সেগুলো বেশিরভাগই ব্যাটের কানায় লেগে স্লিপ বা উইকেট কিপারের মাথার ওপর দিয়ে নেট টপকে গিয়ে মোহামেডান মাঠের বেড়ায় ঠকাস ঠকাস শব্দ করলো। ফেন্সিংয়ের ধারে ননিদার ছাত্রটি সমানে টিউবওয়েল হ্যান্ডেল টেপার মতো ব্যাট হাতে সামনে ঝুঁকে ওঠানামা করে যাচ্ছিল। পাম্প করা থামিয়ে এখন সে ফেলফেলিয়ে আমাদের দিকে তাকিয়ে। কটা হলো? 50টা হয়েছে। সঙ্গে সঙ্গে ফেন্সিংয়ের ধারে দ্রুত টিউবওয়েল পাম্প শুরু হলো। ননিদার আঙুলের ইশারায় চিতু নেট থেকে বেরিয়ে এলো। ক্রিকেট একটা আর্ট, আয়ত্ত করতে সাধনা লাগে, বুঝলে? দু রকমের ক্রিকেটার হয়। একদল ব্যাটকে কোদাল ভাবে, বাকিরা ভাবে সেতার। একদল কুলি, অন্যরা আর্টিস্ট। পিচ যদি কোদাল চালাবার মতো হয় তাহলে তো ব্যাটকে কোদালই করতে হয়, তাই না? ওহে মতি, উইকেট সোজা বল করবে আর লেন্থে বল ফেলবে। কথাটা মাথায় ঢুকিয়ে রেখো। লেন্থ আর ডিরেকশন, এ দুটোয় কমান্ড আনতে না পারলে বোলার হতে পারবে না কোনো দিন। শুধু তখনই এই দুটো জিনিস ভুলবে যখন কুলিরা ব্যাট করবে। সোজা মাথা টিপ করে তখন বল ছাড়বে। তুমি কাল থেকে নেটে আসবে রেগুলার। আর ওহে কন্ট্রাক্টর, তুমি অন্য ক্লাব দেখতে পারো। চল বরং অন্য ক্লাব দেখি আমরা। ঢের ক্লাব আছে গড়ের মাঠে। প্রথম দিন আমায় বলেছিলেন বছর 3 দুর্যোধনের সঙ্গে পিচে জল দেওয়ার কাজ করতে, তাতে যদি ক্রিকেটের সম্পর্কে কিছু জ্ঞান হয়। তারপর 5 বছর রোলার টানার কাজ। এইরকম একটা পাগলের কাছে আসতে হবে জানলে কে আর আসতো? ভাবা যায় ব্যাট নিয়ে 50 বার করে ওঠানামা করা। কালকে ব্যাকলিফট শিখেছি, গুনে গুনে 100 বার ব্যাট তুলতে হয়েছে আর নামাতে হয়েছে। বলেন কি? এরপর ড্রাইভ, হুক, কাট, পুল এসবও কি 50 বার 100 বার ওইভাবে করতে হবে?
না না, তার আগে ফিল্ডিং শিখতে হবে বলেছে। কমপ্লিট ক্রিকেটার তা না হলে নাকি হওয়া যায় না। 200 থ্রো, 200 ক্যাচ লোফা রোজ। আর রানিং বিটুইন দ্য উইকেট, প্যাড পরে ব্যাট হাতে 100 বার ছোটাছুটি করতে হবে না? দূর, বাজে কথা রাখতো। এভাবে উজবুকেরাই খেলা শেখে। চিতু পরদিনই সিসিএইচ এর চির প্রতিদ্বন্দ্বী রূপলী সংঘের সম্পাদকের সঙ্গে দেখা করল। আমি কিন্তু হাট খোলাতেই রয়ে গেলাম। এখন আমি ক্লাবের সিনিয়র প্লেয়ার, এবছরের ক্যাপ্টেন, 2য় ডিভিশন ক্লাব। প্লেয়াররা কেউ চাঁদা দেয় না। বছরের বাজেট প্রায় 2000 টাকা। কিভাবে যে টাকা আসে তা একমাত্র ননিদাই জানেন। ননিদা, এই ব্যাট দিয়ে অন্তত 80টা ম্যাচ খেলা হয়েছে। এবছর একজোড়া না কিনলেই নয়। হবে হবে, একখানা যা মগ কেলেবার পাকড়েছি, ব্যাট কেন, গ্লাভস, প্যাড, নেট সব হবে। ননিদা, বলের ব্যাপারে অন্তত খরচ কমাবার চেষ্টা করবেন না। নতুন বল না হলে সুইং করানো যায় না। তাছাড়া পুরনো বল নিয়ে খেলতে নামছি, এতে কি ক্লাবের প্রেস্টিজ থাকে? আইনে কি বলা আছে, নতুন বল নিয়ে খেলতে হবেই, নয়তো খেলতে দেওয়া হবে না? না, তা লেখা নেই। বল সুইং করলেই ম্যাচ জেতা যাবে? না, তা কেন, কিন্তু সম্ভাবনা তো। জেতার জন্যই খেলা। পুরনো কি নতুন, যে বলেই উদ্দেশ্য সিদ্ধ হবে সেই বলেই খেলবে। 7টি ছেলে নেটে রয়েছে। ননিদা ঘড়ি ধরে এক একজনকে ব্যাট করাচ্ছেন। অধিকাংশই সেকেন্ড ডিভিশনের তুলনায় কাঁচা। নতুন ব্যাটসম্যানরা ঘড়ি ধরে এক একজন ব্যাট করবে। যত সব কাঁচা প্লেয়ার সব এসে জোটে আমারই ঘাড়ে। নেক্সট ম্যান। মতি, এই মতি, এই নতুন ছেলেটাকে দেখ, স্টাইলটাও ভালোই মনে হচ্ছে। ননিদারও নজর পড়েছে ওর দিকে। গুড শট। লাভলি লাভলি। ব্যাড মিস। ওহ নো 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 নো, বাজে মিস করে গেল। ননিদা, ও ননিদা, বলছিলাম কি এই সিজনে আমাকে ক্যাপ্টেন করুন না। টিমটা কি ডোবাতে চাও? ক্যাপ্টেন্সি মানে ট্যাকটিক্স, অর্থাৎ বুদ্ধির খেল দেখাতে হবে। তোমার বুদ্ধির ভারে তো মা ভবানী। কি হলো? ননিদা শুনলো না? তুই হাল ছাড়িস না। জানিসই তো, অফিসে বলে ফেলেছি যে আমি ক্লাব টিমের ক্যাপ্টেন। মিনুর কেসটা তো জানিস, আমার সাথে ঘুরছে ফিরছে, কিন্তু বিয়ের কথা এখনো কেমন যেন গড়িমসি করছে। কেন? কিসের আপত্তি? আরে আমার নাকি যথেষ্ট ব্যক্তিত্ব নেই। কি বলবো বলতো? বলছিলাম কি, এ মতি শোন না, 2-1টা ম্যাচে তুই বসে যা না ভাই, তাহলে আমি ক্যাপ্টেন্সিটায় চান্স পাই সিনিয়র মোস্ট প্লেয়ার হিসেবে। প্লিজ মতি, আমার এই অনুরোধটা রাখ না ভাই, নয়তো আমার বিয়ে করা হয়ে উঠবে না। এই মিনুকে যেভাবেই হোক ইমপ্রেস করতেই হবে ভাই। হলো না হলো না হলো না। বলের লাইন হচ্ছে এই, আর তোমার বাপা থাকছে ওখানে। লাইনে পানো, লাইনে পানো। বা কাজটা এইভাবে এইভাবে ড্রাইভ আর ফলো থ্রু হবে। মাথা আর কাঁধ আসবে বলের পিচের ওপর। কি হলো কি হলো? আরে আরে সোজা হাফ ভলি। ডিফেন্স করলে কেন? ওটা লং অন বাউন্ডারিতে পাঠানোর কথা। ড্রাইভ ড্রাইভ, হিট হার্ড মাই বয়। এই দেখো, আরে শর্ট বল ছেড়ে দিলে। আরে এটা তো হুক করার বল ছিল। হুক হুক হুক, সপাটে। আরে ডোন্ট বি অ্যাফ্রেড। পরের বলটি পিচে পড়ার আগেই ছেলেটি লাফিয়ে 2 গজ বেরিয়ে বলটাকে সোজা 70 গজ দূরে কাস্টম স্টেন্টের উপর ফেলে দিল। দেখো, বলের লাইন থেকে পা কত দূরে ছিল। তার আগে দেখুন বলটা কত দূরে গেল। এতে 6টা রান পাওয়া যাবে, আর রানের জন্যই তো ব্যাট করা, তাই না? দুর্যোধন, ও দুর্যোধন। ঠিক জবাব দিয়েছে। কি বলিস? তোমার নাম কি ভাই? তন্ময় বোস। ন্যাচারাল ক্রিকেটার ছেলেটার হবে মনে হচ্ছে, অবশ্য যদি গেঁজে না যায়। কিন্তু দেখো তন্ময়, ওই লেট কাট ফাট জানুয়ারি মাসের আগে আমাদের ক্লাবে মারা বারণ, বুঝলে তো? উই ডোন্ট প্লে ফর ফান। তাহলে কি জন্য খেলেন? ননিদা বলেন আমরা খেলি জেতার জন্য। নিশ্চয়ই, আমিও সেই জন্যই খেলতে চাই, কিন্তু মজাটাকে বাদ দিয়ে নয়, বুঝলে? মজা না পেলে আর খেলা খেলা থাকে না, খাটুনি হয়ে যায়। আমি তো মজা পাবো বলেই ক্রিকেট খেলতে এসেছি। পা কিংবা কাঁধ বলের লাইনে এলো কি না তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। বলটা ব্যাটের ঠিক মাঝখানে লাগার সুখটা পেতে চাই। সুখ চায় যারা স্বার্থপর, কিন্তু ক্রিকেট তো টিম গেম, দলের কথা ভেবে খেলতে হয়। স্বার্থপর কিছু প্লেয়ার আছে বলেই লোকে খেলা দেখতে আসে।
যারা পিটিয়ে খেলে তাদের খেলায় কি দেখতে ইচ্ছে করে না? আমি বরং যাই, বুঝলি, ননিতা বোধহয় ডাকছেন। তন্ময়ের চোখের চাহনিতে ঔদ্ধত্য ও চ্যালেঞ্জ ঝকঝক করছে। ক্যাপ্টেন হিসেবে কেমন একটু আশ্বস্ত বোধ করলাম। এইসব ছেলেরাই হারা ম্যাচ হঠাৎ জিতিয়ে দিতে পারে। আমাকে কি এরা খেলাবে? খেলানো তো উচিত, ব্যাটসম্যান 2-3 জনের বেশি নেই। এরা পয়সা করে কিছু দেবে কি? পয়সা কুড়ি? তুমি কি ফুটবল পেয়েছো? কলকাতায় ক্রিকেট প্লেয়ার কজন টাকা পায়, তাও সেকেন্ড ডিভিশন ক্লাবে? আমাকে একটা বুট কিনতে হবে, জামা প্যান্টও করাতে হবে। আচ্ছা, ওই টাক মাথা বেটে কালো লোকটা এই ক্লাবের কে? ক্রমশ টের পাবে ননিদাই ক্লাবের কে এবং কতখানি। প্রতি বছর মরশুম শুরুর আগে ক্লাব সদস্যদের মধ্যে একটা ম্যাচ খেলা হয়। সভাপতির একাদশ বনাম ননিদার একাদশ। ম্যাচ না বলে ফিস্ট বলাই ভালো। লাঞ্চের নামে হয় ভুড়ি ভোজ। ননিদা খেলাটাকে প্রীতি সম্মেলন হিসেবে দেখেন 50 ভাগ। পৃষ্ঠপোষকদের তোয়াজ করার জন্য 25 ভাগ রেখে বাকি অংশটুকু নবাগতদের ট্রায়াল হিসেবে গণ্য করেন। সভাপতি হন তার নিজের টিমের ক্যাপ্টেন, আর একদিকে ননিদা। সদস্যরা গেস্টও আনতে পারে, সেজন্য মাথাপিছু 5 টাকা দিতে হয়। ভবানীর গেস্ট এবার মিনতি ওরফে মিনু। ক্লাব প্রেসিডেন্ট নির্বাচনও ননিদার হাতে। এবার ননিদা নাকি শাঁসালো একজনকে পাকড়েছেন। ননিদা প্রতিশ্রুতি দিয়েছেন সিএবিতে তাকে কোনো একটা কমিটিতে ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। শ্রীমানি বলাই বাহুল্য এবছর আমাদের প্রেসিডেন্ট। গুড়, ঘি ও চালের আড়তদার। গোটা 5 রেশন দোকানের সে মালিক। শ্রীমানিকে প্রথম দেখলাম এই খেলার দিন। গৃহিণী ও 2 ছেলেকে নিয়ে ওর মোটর পৌঁছতেই ননিদা ছুটে গিয়ে গাড়ির দরজা খুলে দিলেন। শ্রীমানি নামার পর হাঁপ ছেড়ে গাড়ির স্প্রিং 1 ইঞ্চি উঁচু হয়ে গেল। শ্রীমানি গিন্নি নামার পর আর 1 ইঞ্চি উঠল। 2 ছেলে নামতে 3-4 ইঞ্চি আরও ওপরে উঠল। আরে আমার গাড়িতে 5 বাক্স সন্দেশ, 5 হাঁড়ি দই আর 1 ঝুড়ি কমলা লেবু আছে, সেগুলো তো নামানো হলো না। ওগুলো বরং আপাতত গাড়ির মধ্যেই থাকুক, লাঞ্চের সময় বার করব। এখন টেন্টে নিয়ে গিয়ে রাখলে কিচ্ছু আর বাকি থাকবে না। ছেলে পুলেরা একটু দুষ্টু হয়, বোঝেন তো। চুরি করে খেতেই ওদের ভালো লাগে, কিন্তু চোর ওরা নয়। নয় যে বুঝলেন কি করে? ক্রিকেটাররা বুঝলেন রিলেতে শুনেছি খেলতে খেলতে মাঠের মধ্যেই চুরি করে। পুষ্পেন সরকারকে পরিষ্কার বলতে শুনেছি অম্বর রায় একটা রান চুরি করলো এই ফাঁকে। বুঝুন, মাত্র একটা রান, কতই বা তার দাম, কিন্তু লোভ সামলাতে পারলো না। মিস্টার শ্রীমানি, আপনি যে ক্রিকেট খেলতেন তা আপনার হাঁটা দেখলেই বোঝা যায়। হ্যাঁ, এখন একটু মোটা হয়ে গেছি। একসময় দারুণ খেলতাম, খালি ছক্কা মারতাম। বল মাটিতে পড়ার আগেই 5 হাত বেরিয়ে হাঁকড়াতাম। তখন তো অনেক রোগা ছিল। আমায় নামতে দেখলেই বুঝলে ফিল্ডাররা আপনা থেকেই বাউন্ডারির ধারে সরে যেত। আজ তাহলে আপনার ছক্কা আবার দেখা যাবে। ভালো বোলার আছে কি? ফাস্ট বোলার, ফাস্ট বোলার। ফাস্ট বল না হলে আমি আবার ঠিক খেলতে পারি না। ফাস্ট বোলার না, আমাদের ক্লাবে নেই, কোথাও নেই, না বেঙ্গলে না ইন্ডিয়াতে। তাই তো ভালো ব্যাটসম্যানও পাওয়া যাচ্ছে না। আপনাদের আমলে বাঘা বাঘা বোলার ছিল, তাই আপনারাও বাঘের মতো ব্যাট করেছেন। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। আরে এখনকার বোলাররা সব ইঁদুরের মতো, তাই ব্যাটসম্যানরাও ইঁদুর হয়ে। আপনারা যদি একটু ইন্টারেস্ট নেন তাহলে আমরা নিশ্চয়ই ফাস্ট বোলার পাবো। মাঝে মাঝে আপনি যদি আমাদের ম্যাচগুলোয় নামেন তাহলে আপনার হাঁকড়ানো ঠেলা খেয়ে বোলাররা জোরে বল করার জন্য ইন্সপায়ার্ড হবে, বুঝলেন না? বুঝলেন ননিবাবু, আমারও খেলতে খুব ইচ্ছে করে, কিন্তু ব্যবসায় এত টাইম দিতে হয় যে। সারসের মতো গলা ও ঠ্যাং নিয়ে ভাইস প্রেসিডেন্ট অ্যাটর্নি মাখন দত্ত সস্ত্রীক হাজির হলেন। বছরে ইনি 30 কিলো আলু, 10 কিলো মাংস, 50 পাউন্ড পাউরুটি ও 5 কিলো সর্ষের তেল দেবেন। মিসেস দত্ত, আপনি বরং মিসেস শ্রীমানির পাশে বসুন। ও হে মতি, একটু শোনো এদিকে। বলছি, গোপন নিয়মগুলো মনে আছে তো? হ্যাঁ ননিদা, খেলার প্রথম 1 ঘন্টা আমি স্কোরার। শাঁসালো কেউ 0 রানে কোনো ক্রমে যেন আউট না হয় সেটা আম্পায়ারদের বলা আছে। গুড, ভেরি গুড। আর স্কোরারের কাজ হলো 10কে 15 আর 15কে 20 করা। 22 রান হলে তো কথাই নেই।
টোটাল 1 লাফে 30-40 রান বেড়ে যাবে। উফ, আর বলো না মিনু, আজ একেবারে দম ফেলার উপায় নেই। শ্রীমানি একাদশের বিপর্যয় আটকানোর দায়িত্ব তো আজ আমার ঘাড়ে। মিনু, মিনু তুমি বরং ওই দত্তগিন্নির পাশে গিয়ে বসো। তোমাদের টিমের ক্যাপ্টেনটা ঠিক রোড রোলারের মতো, দৌড়বে কি করে, রান আউট হয়ে যাবে যে। শ্রীমানি গিন্নি কটমট করে তাকিয়ে আছেন দেখে ভবানী বলল, এই আস্তে আস্তে, শ্রীমানি গিন্নি কেমন খটমট করে তাকিয়ে আছে দেখেছো? তুমি বরং চুপচাপ বসো, আমি চট করে রান্নার দিকটা একবার দেখে আসি। ক্রিকেট মাঠে আজকাল, বুঝলেন মিসেস দত্ত, বড় আজে বাজেরা খেলা দেখতে আসে। এমন সব মন্তব্য তারা করে যে খেলা দেখাই দায় হয়ে ওঠে। হাহ, চলুন আমরা বরং ওধারটায় বসি। ননিদা টসে জিতে সভাপতির দলকে ব্যাট করতে দিলেন। প্রথমে ব্যাট করতে নামলো মাখন দত্ত আর পল্টু চৌধুরী। শুনুন শুনুন শুনুন, তাড়াহুড়ো করবেন না, বুঝেছেন? একবারে দেখে দেখে খেলবেন। বলের পালিশ উঠে গেলে তবেই সামান্য হাত খুলবেন। আরে তারপর চিন্তা কি, আমি তো আছি। বিয়ে হওয়ার পরেই প্রথম ব্যাট ধরলেন? তাই নাকি? ও মা, দেখে তো মনেই হলো না। উনিও বড় ছেলে হওয়ার পর আর মাঠ মুখো হননি। খেলার কোনো জিনিসই তো আর নেই, তাই আর্জেন্ট অর্ডার দিয়ে প্যান্ট জামা বুট করালেন। কি যে শখ! মাখন দত্তর অফ স্ট্যাম্প ঘেঁষে পরপর দুটো বল বেরিয়ে যাওয়া মাত্র ননিদা বোলারের কাছে গিয়ে কি যেন বললেন। ছেলেটা অবাক হয়ে কি যেন বলতে গেল, কিন্তু ননিদা তা শোনার জন্য অপেক্ষা না করে শর্ট লেগে নিজের জায়গায় ফিরে এলেন। পরপর 3টে বল লোপ্পাই ফুল টস এবং লেগ স্টাম্পের বাইরে। মাখন দত্ত হুমড়ি খেয়ে 3বার ঝাড়ু দিলেন, ব্যাটে বলে লাগলো না। পরের ওভারে ননিদা বল নিলেন, ভালো লেগ ব্রেক করাতেন, এখনো পারেনি। পল্টু চৌধুরীকে 2টি বল অফ স্টাম্পের বাইরে লেগ ব্রেক করালেন। শ্রীমানির নির্দেশ ভুলে গিয়ে পল্টু চৌধুরী ব্যাটটাকে ছিপের মতো বাড়িয়ে রইল। বল ব্যাটে লেগে 3বারই পয়েন্টের দিকে গেল। মাখন দত্ত রান নেওয়ার জন্য দৌড়লো। তন্ময় স্লিপ থেকে ছুটে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্ট থেকে বলটা কুড়িয়ে সোজা উইকেট কিপারের গ্লাভসে বল পাঠাতেই সে উইকেট ভেঙে দিল। মাখন দত্তের তখন ক্রিজে পৌঁছতে 4 হাত বাকি। নট আউট। ঠিক আছে ঠিক আছে, বেনিফিট অফ ডাউট দিয়েছে আম্পায়ার। 4 হাত বাইরে, এতে কোনো ডাউট থাকতে পারে? এই তন্ময় তো খুব রাগারাগি করছে রে মতি। কি আর করা, এই ম্যাচের গোপন নিয়মগুলো তন্ময়ের জানার কথা না। জানলে হয়তো এভাবে রাগ দেখাতো না। সিসিএইচ এর মতো ছোট ছোট ক্লাবগুলো কাদের দয়ায় চলে সে কথা যেদিন জানবে, সেদিনও নিশ্চয়ই ক্লাবকে ভালো নামে সে পারবে না। 1 ঘন্টা খেলার পর সভাপতি দলের স্কোর 5 উইকেটে 81। মাখন দত্ত 31 নট আউট। যে 5 জন আউট হয়েছে তার মধ্যে ভুলু গোসাই 1 ডজন বল দেয়, বিকাশ মাইতি দেয় 100 টাকা। গোসাইকে 20 আর মাইতিকে 25 রানের মাথায় আউট দেওয়া হয়েছে। হাবলোদা আর পটাবাবু কিন্তু এ পর্যন্ত নির্ভুল আম্পায়ারিং করে চলেছে। যা বলেছিস, দুজনে 11টা এলবিডব্লিউ, 7টা রান আউট, 9টা স্টাম্পিং আর 3টে ক্যাচ আউটের আবেদন নাকচ করেছে। আজকে শ্রীমানিকে হাফ সেঞ্চুরি করাতেই হবে, নয়তো পরের বছর ওকে প্রেসিডেন্ট করে রাখা যাবে না। কি পঞ্চানন, কি হলো? রান্না কত দূর? পোলো চড়ানো হলো এখনো, তারপরে চাটনি। সে কি রে, চাটনি নামলেই লাঞ্চ? বড় স্লো রান উঠছে। এতক্ষণে মাত্র 5টা উইকেট পড়েছে, অথচ লাঞ্চের আগে শ্রীমানিকে অন্তত হাফ সেঞ্চুরি করিয়ে দিতে হবে। হবে কি করে? আরে ব্যাটিং অর্ডারে সে নিজেকে রেখেছে 11 নম্বরে। নবম উইকেট না পড়লে শ্রীমানি তো নামছেই না, তার মানে 2টোর আগে হবে না। এই শ্রীমানিকে বলি 9 নম্বরে এসে লাঞ্চটাকে তাড়াতাড়ি করিয়ে দিতে। হবে না ভাই, ব্যাটিং অর্ডার তৈরি করার সময় নিজের নামের পাশে 11 লিখে শ্রীমানি বলেছিল। এই দেখুন, তলার দিকে নিজেকে রাখলুম কেন বলুন তো? আরে যদি ঝরঝর করে উইকেট পড়ে তাহলে তো কাউকে একটা আটকাতে হবে। তা আটকাবে কে? কি আর করা যায়? দাঁড়া, মাঠে ননিদার কাছে চিরকুট পাঠালাম। পোলাও চড়েছে, সভাপতিকে নামাবার ব্যবস্থা করুন। এই ননিদা কি বললো রে? ননিদা হাত তুলে বোঝালেন ব্যস্ত হওয়ার কিছু নেই। ওই দেখ, স্লিপ থেকে তন্ময়কে বল করতে দিলেন। তারপর ওই দেখ, আম্পায়ারের দিকে তাকিয়ে মাথাটা হেলালেন আর হাবলোদাও একই ভঙ্গিতে উত্তর দিলেন। ওহ, পুরো টেলিগ্রাফিক ব্যবস্থা। এই দুর্যোধন, এই কলা পাতা, খুঁড়ি, গেলাসগুলো এবার ধুয়ে একেবারে রেডি করে রাখ। কি রঞ্জনবাবু, আপনার কি চাই? এই ক্যামেরাটা আনলুম, বুঝলেন, ক্রিকেটারদের ছবি তোলা আমার একটা দারুণ হবি, বুঝেছেন। ভালো অ্যাকশন বেলা তুলব। লাঞ্চের কদ্দূর? খুব শিগগিরই। আচ্ছা রঞ্জনবাবু, এই শ্রীমানির ছবি তুলে প্রেজেন্ট করলে কেমন হয়?
নেটটা একদম অচল হয়ে গেছে। নতুন একটা কি খুশি হয়ে দেবে না? বুঝলেন, দারুণ অ্যাকশন পাবেন যদি ওই লোকটা ছবি তোলেন। এই কোন লোকটা বললেন বলতো? ও ওই যে মোটা আমাদের কুতকুতে। আরে দূর মশাই, অমন মোটার আবার অ্যাকশন! এই ফরওয়ার্ড খেললে হাতির মতো দেখাবে, ব্যাক খেললে মনে হবে গন্ডার খেলছে। প্লিজ প্লিজ রঞ্জনবাবু, ছবি চাই না, চুপ করুন চুপ করুন। ওই দেখুন মিসেস শ্রীমানি কটমট করে তাকিয়ে আছেন। সব শুনে ফেললেন বোধ হয়। ওগো, গাড়ি থেকে সন্দেশ, দই আর লেবুগুলো আনিয়ে রাখো এবার। আনবো খন। যাক বাবা, পটা বাবু কট অ্যান্ড বোল্ড হওয়া মাখন দত্তকে বিদায় জানালো তাহলে। মাখন দত্ত অবশ্য 31 রানেই ডগমগ। ওয়েল প্লেড, ওয়েল প্লেড। মিস্টার শ্রীমানি, আপনাকে কিন্তু কয়েকটা ছক্কা আজ দেখাতেই হবে। কিন্তু ফাস্ট বোলার তো তেমন দেখছি না, ছক্কা মারবো কাকে? চাঁদমোহন শ্রীমানি মন্থর গতিতে উইকেটে পৌঁছলো। তন্ময় কোমরে হাত দিয়ে এক দৃষ্টে ওর দিকে তাকিয়ে ননিদা তন্ময়কে ডেকে কানে কানে কি বললেন। বাধ্যের মতো তন্ময় মাথা নাড়ল। শ্রীমানি মিনিট চারেক ক্রিজের 4 বর্গগজ এলাকা গভীর মনোযোগে ঘাড় হেঁট করে পরীক্ষা করল। গুটি চারেক কাঁকর আবিষ্কার করে খুঁটে তুলে ফেলে দিল। ব্যাট দিয়ে কয়েকটি স্থান দুরমুশ করে ক্রিজে দাঁড়িয়ে গার্ড চাইল। 1 লেগ। হাবলোদা নিখুঁত গার্ড দেওয়ার জন্য মিনিট 5 সময় নিল। তারপর বুটের ডগা দিয়ে ক্রিজে দাগ কেটে শ্রীমানি শুরু করলো ফিল্ড প্লেসিং নিরীক্ষণ। তাও হয়ে যাওয়ার পর স্টান্স নিল। তন্ময় এতক্ষণ বোলিং মার্কে দাঁড়িয়ে এক দৃষ্টে দেখছিল। এবার বল করার জন্য ছুটতে শুরু করলো এবং যখন মধ্যপথে শ্রীমানি উইকেট থেকে তাড়াতাড়ি দুপা পিছিয়ে গেল। এই কি ব্যাপার হলো? আরে ওই দেখ, দুর্যোধনের কুকুরটা ওই সাইড স্ক্রিনের ধারে ঘাড় চুলকোতে ব্যস্ত। নে বাবা তন্ময়, একটা হাফ বলই দে তো ভাই। যা বল, কি হলো রে মতি? তন্ময়ের অফ কাটারটা আধ হাত বাইরে থেকে ভেতরে ঢুকে শ্রীমানির অফ স্ট্যাম্পটাকে ওইভাবে শুইয়ে দেবে কেউ ভাবেনি। বেচারা শ্রীমানি, যে কোনো প্রথম শ্রেণীর ব্যাটসম্যান ওই বল সামলাতে হিমশিম খেয়ে যাবে। নো বল। সবাই চমকে তাকিয়ে দেখলো হাবলোদার নির্বিকার মুখে ডান হাতটা ট্রাফিক পুলিশের মতো বাড়িয়ে দিয়েছে। শ্রীমানি ক্রিজ থেকে রওনা হয়েছিল, দাঁড়িয়ে পড়ল। ফিল্ডাররা মুখ চাওয়াচাই করছে। তন্ময় ঘুরে দাঁড়িয়ে জ্বলন্ত চোখে হাবলোদার দিকে তাকিয়ে বোলিং মার্কে ফিরে গেল। নো বলটা ডাকতে লেট না হলে একটা ছক্কা ঠিক হাঁকাত। পরের বল সোজা কপাল টিপ করা। শ্রীমানি মুখের সামনে ব্যাটটা তোলার সময়টুকু মাত্র পেয়েছিল। বলটা কনুয়ে লাগতেই খটাং করে একটা শব্দ হলো। তারপর টাল সামলাতে না পেরে ঘুরে পড়লো উইকেটের ওপর। মরাত করে স্টাম্প ভাঙার শব্দ হলো। এই ভবানী, চল, শ্রীমানিকে ধরে আনতে হবে। আমিও যাই মতি বাবু, বুঝলেন? দারুণ সাবজেক্ট হবে ফটো তোলার জন্য, দারুণ সাবজেক্ট। শ্রীমানিকে 8 জন চ্যাংদোলা করে যখন আনছে, শ্রীমানি গিন্নি রাগে কাঁপতে কাঁপতে এগিয়ে এলো। খপ করে ক্যামেরাটা ছিনিয়ে নিয়ে মাটিতে আছাড় মেরে বলল, নিকুচি করেছে তোর সাবজেক্টের। এই যা, কি করলেন? হতভাগা মিনসে, ছবি তোলার আর জিনিস পেল না। জানা মুখ পোড়া ওই পরিঙের মতো মেয়েটার গোষ্ঠী নষ্টির ছবি তোল না গিয়ে। যান যান যান, এক্ষুনি হাসপাতালে নিয়ে যান, বোধহয় কনুইয়ের হাড় ভেঙেছে। এই ননিদা ওদের নিয়ে কোথায় গেল রে? বোধহয় পিজি হাসপাতাল। মতি দাদা, আমি পর্যন্ত পাতা পাতি দিবা কি? ধর, এক্ষুনি লাঞ্চ করার কি দরকার? আমার ব্যাটিংটা হয়ে গেলেই তো পারতো। মিনুর আবার কবে মাঠে আসবার সময় হবে কে জানে। সরি, আই এম রিয়েলি ভেরি সরি। প্রেসিডেন্টের সঙ্গে দই, সন্দেশ, লেবুও যে গাড়ি করে চলে যাবে তা একদম ভাবিনি। লাঞ্চটা আমিই মাটি করে দিলুম। শুধু লাঞ্চ না তন্ময়, সিসিএইচ এর কি ক্ষতি হলো সেটা আমরা 2-4 জন ছাড়া আর কেউ বুঝবে না। কি নতুন ক্যাপ্টেন, নতুন সিজনের আগে ভয় করছো নাকি? আরে অত ঘাবড়ানোর কি আছে? এবারে টিম তো খুব খারাপ নয়। তাছাড়া ম্যাচ জেতা কিংবা হার বাঁচানো সেটা তো আর সব সময় টিমের শক্তি দিয়ে হয় না। হয় স্ট্র্যাটেজি না। ঠিক ঠিক ঠিক, পারবে পারবে পারবে, তুমি পারবে। তবে তুমি একটু ভীতু গোছের আর চক্ষু লজ্জাটা একটু বেশি। ওসব থাকলে কিন্তু বিপদ কাটিয়ে বেরোতে পারবে না। সেই জন্যই তো আপনার কাছে এলাম। বুঝলে, স্ট্র্যাটেজি নির্ভর করবে স্থান, কাল আর পাত্র বিচার করে।
এজন্য এক আইনের ফাঁক খুঁজে বার করে তার সুযোগ নিতে হবে। 2, আম্পায়ারদের স্টাডি করবে। মানুষ মাত্রই চাটু কথা পছন্দ করে, এটা ভুলে যেও না। 3, অপোনেন্ট প্লেয়ারদের ঘাবড়ে দিয়ে নার্ভাস করে ধাঁধায় ফেলতে হবে। জিততে হলে সবকিছু করতে হবে, ভদ্রতা করলে কোনো কিছুতেই জেতা যায় না, এ কথাটা বারবার মনে রাখবে। মনে না রেখে উপায় আছে ননিদা? ওই 3 থিওরি মেনে আপনি যে কতবার সিসিএইচ কে উদ্ধার করেছেন তা কি দেখিনি? সেবার তরুণ মিলনের সঙ্গে খেলার কথা মনে পড়ে গেল। ওদের 48 রানে নামিয়ে দেওয়ার পর আমরা করলাম 8 উইকেটে 32, হার অবধারিত। আপনি তখন খেলতে নামলেন, আর একদিকে ব্যাট করছে অঞ্জন। আমি ওকে বললাম বলের লাইনে পা, মাথা নিচু, স্ট্রেট ব্যাট, বাকি যা করার আমি করছি। এরপর আপনি নন স্ট্রাইকার এন্ডে গিয়ে 11 রানে 6 উইকেট পাওয়া তরুণ মিলনের ওয়েজ হলের সঙ্গে আলাপ শুরু করলেন। 22 পা দূরের বোলিং মার্কে ফিরে যাচ্ছে বোলারটি, আপনিও তার সঙ্গে চললেন কথা বলতে বলতে। বললাম অনেক বড় বড় স্পিনার দেখেছি, ভেরিটি থেকে শুরু করে প্রসন্ন পর্যন্ত, কিন্তু কোন স্পিনারকে তোমার মতো এতটা দৌড়ে এসে বল করতে দেখিনি। বোলার বলল স্পিনার, আমি স্পিনার, তুমি অন্ধ নাকি? আমার বল দেখে কি তোমার তাই মনে হলো? রাগে বোলারের চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসার উপক্রম। কথা না বলে সে আবার বোলিং মার্কের দিকে চলল, সঙ্গে সঙ্গে আপনিও। আমি বললাম তবে মানতেই হবে, গুপ্তে কি রামধীন কি বেনোর থেকে কিছুটা জোরে বল করো। তোমার বোলিং অ্যাকশন অনেকটা ফাস্ট বোলারেরই মতো, চেহারাটাও বেশ, তাহলে জোরে বল করো না কেন? বোলার চিৎকার করে বলে, আম্পায়ার আপনি কি এই লোকটার কাণ্ড দেখতে পাচ্ছেন না? একে থামাবেন তো? ননিদা চেঁচিয়ে বলল, আম্পায়ার আইনে কোথাও কি বলা আছে যে বোলারের সঙ্গে কেউ হাঁটতে পারবে না? আম্পায়ার বলে ঠিক ঠিক, আইনে বারণ করা নেই। বোলারটি বিড়বিড়িয়ে কতগুলো গালাগাল দিয়ে ছুটতে শুরু করা মাত্র আপনি ওর সঙ্গে সঙ্গে ছুটতে লাগলেন। হ্যাঁ, খালি বলে গেলাম নো বল যেন না হয়, বোলিং ক্রিজের দিকে নজর রাখো। আর তখনই বোলারের দৌড়ের মধ্যে কি একটা গোলমাল হয়ে গেল, ফলে ডেলিভারির সময় ডান পা বোলিং ক্রিজের এক হাত বাইরে বেরিয়ে গেল। অঞ্জন তো নো বল শোনা মাত্রই আপনার নির্দেশ ভুলে গিয়ে চোখ বুজে ব্যাট চালালো। মাঠের সবাই মাথা তুলে দেখলো বলটা চমৎকারভাবে মিড উইকেট বাউন্ডারি টপকে 6টা রান সংগ্রহ করেছে। বোলার কটমট করে আমার দিকে তাকাতেই বিমর্ষ গলায় বললাম, বলেছিলুম বোলিং ক্রিজের দিকে নজর রাখুন, কথাটা শুনলো না। পরের বল দেওয়ার জন্য বোলার বোলিং মার্কে যাওয়ার সময় আপনি আবার তার সঙ্গ নিলেন। বোলার চিৎকার করে বলে, আম্পায়ার দেখতে পাচ্ছেন না লোকটা কি করছে? আম্পায়ার বলল, দেখছি তো, সঙ্গে সঙ্গে যাচ্ছে, আইনে তো বারণ নেই। বল করার জন্য ছুটতে শুরু করা মাত্র আমি আবার বললাম, এবার যেন নো বল না হয়, বোলিং ক্রিজে নজর রাখো। এবার আর নো বল হলো না, কিন্তু বোলিং ক্রিজে চোখ রাখার ফলেই বল হাত থেকে বেরিয়ে যে পথ ধরে এগোলো তাতে থার্ড স্লিপের পরলোক গমন অবশ্যম্ভাবী ছিল, যদি না সে বাপরে বলে গালির ঘাড়ে লাফিয়ে পড়তো। আম্পায়ার ওয়াইড সংকেত দেখাতে গিয়ে বাই বাউন্ডারির সংকেত দেখালো। তখন 8 উইকেটে 42 আর 7 রান করলেই আমাদের জিত। আপনি ছায়ার মতো বোলারকে অনুসরণ করে চললেন। এবার বোলার আর সহ্য করতে না পেরে হাতা গুটিয়ে আপনার দিকে এগোতেই আপনি ছুটে আম্পায়ারের কাছে এসে বললেন, ওই দেখুন মারতে আসছে। বোলার চিৎকার করে বলে, ইউ ব্লাডি বজ্জাত, ইউ উল্লুক, শয়তান, খুন করে ফেলবো। ব্যাস, আমি সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠে বললাম, শুনলেন শুনলেন আম্পায়ার, শুনলেন? ক্রিকেটের মতো খেলায় এইরকম অসভ্য গালাগাল নিকুচি করেছে তোর ক্রিকেটের বলে বোলারটি সোজা এক রাইট হুক চালালো। আপনি তো সঙ্গে সঙ্গে আম্পায়ারের আড়ালে ঢালের আশ্রয় নিলেন। ঘুষিটা লাগলো আম্পায়ারের বাঁ গালে। বাপরে! আম্পায়ার বাবারে বলে আর্তনাদ করে ধীরে ধীরে বাঁ গালে হাত চেপে বসে পড়ল। 1 সপ্তাহ পরে আম্পায়ারের রিপোর্টের ভিত্তিতে সিএবি লিগ সাব কমিটি আমাদের পুরো পয়েন্ট দেয়। বোলারটি 1 বছরের জন্য সাসপেন্ড হয়। একেই বলে ট্যাকটিক্স। আপনার ট্যাকটিক্স কাজে লাগাতে হলে কথা বলাটাকে যে শিল্পের পর্যায়ে উঠিয়ে আনতে হবে সেটা বুঝেছিলাম ইস্ট সাবারবানের সঙ্গে খেলায়। মাঠে নামার মুখে আম্পায়ার দুজনের মধ্যে যে বয়স্ক তার সঙ্গে আলাপ শুরু করে দিলাম। আরে অনেকদিন পর দাদার সঙ্গে দেখা যে, কেমন আছেন? আর থাকা চলে যাচ্ছে একরকম করে। তা আপনি কেমন আছেন? আর বলবেন না দাদা, বুড়ো বয়সেও খেলতে নামতে হচ্ছে। এখনকার ছোকরারা কিচ্ছু জানে না, বোঝেও না।
আমাকে এখন ঠেকা দিয়ে যেতে হচ্ছে। স্ট্যান্ডার্ড যে কোথায় নেমে গেছে আপনাকে আর বোঝাবো কি, নিজের চোখেই তো দেখছেন। ক্রিকেট খেলতে আসে অথচ ক্রিকেটের আইনই জানে না, আজে বাজে অ্যাপিল করে, ঝগড়া করে, জোচ্চুরি করে, খেলাটাকে মাটি করে দেয়। জাগে ওসব কথা। তা বাতের ব্যথাটা এখন কেমন? ওই মাঝে মাঝে চাগার দিচ্ছে। আমাদের পাড়ায় এক কোবেরেজের অদ্ভুত একটা তেল আছে। আমার কাকিমার 15 বছরের পুরনো বাত মাত্র 2 হপ্তাহ ব্যবহার করেই সেরে গেল। সত্যি? তাই নাকি? ঠিকানাটা দেবেন? কোবেরেজের ঠিকানা নয়, আপনার ঠিকানাটা দিন, তৈরি করিয়ে আমি নিজে আপনাকে দিয়ে আসব। খেলার শেষে বরং আমাকে লিখে দেবেন। হ্যাঁ, ব্যাস এইখান থেকেই ইস্ট সাবারবানের ভাগ্য নির্ধারিত হয়ে গেল। আপনি যখন বল করতে এলেন তখন সাবারবানের বিনা উইকেটে 41 রান। প্রথম বলটা অনেকখানি ঘুরলো, অফ স্টাম্প থেকে শর্ট ফাইন লেগে সুইপ করতে গিয়ে ব্যাটসম্যান ফসকালো এবং প্যাডে লাগলো। আম্পায়ারের দিকে ঘুরে আপনি দুহাত তুলেই জিভ কাটলেন, তারপর মাথা নাড়তে নাড়তে যেন নিজের মনেই বললেন, হয়নি 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 হয়নি, অ্যাপিল করা চলে না। বেরিয়ে যাচ্ছিল বল, এখনকার ছোকরারা আকাশ ফাটিয়ে চিৎকার করতো। বাতের হাত থেকে মুক্তিকামী আম্পায়ার দ্রুত ঘাড় নেড়ে আপনাকে খুশি করলো। 2টো বল পরেই অফ স্টাম্পের 1 হাত বাইরে। ব্যাটসম্যান প্যাড প্লে করতেই আপনি লাফিয়ে উঠলেন। না, ইগনোর ইট আম্পায়ার, কমপ্লিটলি ইগনোর দ্য অ্যাপিল। সরি সরি, ভেরি সরি আপনাকে বিরক্ত করার জন্য। না 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 না, তাতে কি হয়েছে? এই উত্তেজনায় ওরকম মুখ থেকে বেরিয়ে যায়। কিন্তু কেন বেরোবে বলুন দেখি? হ্যাঁ, ডেট শিওর না হয়ে কেন অ্যাপিল করব? ওভার শেষে মাথা নাড়তে নাড়তে আপনি মিড অনে গিয়ে দাঁড়ালেন। আম্পায়ার গেল স্কোয়ার লেগে। পরের ওভারের দ্বিতীয় বলে ব্যাটসম্যানরা বিপজ্জনক একটি রান নিল। আপনি বলটা উইকেট কিপারকে ছুঁড়তেই সে যখন উইকেট ভেঙে দিল, নন স্ট্রাইকার তখন ক্রিজে পৌঁছে পেরিয়ে গেছে। আপনি চিৎকার করে উঠলেন রান আউটের আপিল করে। স্কোয়ার লেগ আম্পায়ার দ্বিধা না করে আঙুল তুলল। ভেরি গুড ডিসিশন, ভেরি গুড আম্পায়ার। আম্পায়ারকে শুনিয়ে তারিফ করে দিলাম। বিস্মিত ব্যাটসম্যান আম্পায়ারের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে রওনা হলো। এমন ডাহা বাজে রানা কল্পনা করা যায় না। ও ননিদা, ব্যাপার কি বলুন তো? সাইকোলজি মতি, স্রেফ সাইকোলজি। আচ্ছা, ওর বাত আছে সেটা কি জানতেন? একদমই না। তবে 50 বয়সের ওপরে শতকরা 60 জন বাঙালিরই তো বাত নয়তো অম্বল আছে। তেল নয়তো বড়ি, দুটোর একটা লেগে যাবেই। আচ্ছা, যদি লোকটার বাত না থাকতো? তাহলে ওর বাবা মা জ্যাঠা জেঠি কারুর না কারুর তো পাওয়া যেতই। সেদিন আপিল করে সেই আম্পায়ারের কাছ থেকে 4টি এলবিডব্লিউ, 2টো কট বিহাইন্ড, একটা স্টাম্পিং ও 2টো রান আউট পেয়ে আমরা বিনা উইকেটে 41 রানের ইস্ট সাবারবানকে 62 রানে নামিয়ে দিলাম। আচ্ছা, সেই আম্পায়ারের কি হলো ননিদা? বাতের তেল পাঠালেন? একদম। তিসির তেলে রসুন, গোবর, কাঁচা লঙ্কা বাটা মিশিয়ে একটা শিশি পাঠিয়ে দিয়েছিলাম আম্পায়ারকে। বাতের অভ্যর্থ ঔষধ। ক্লাবের সবাই আপনার এই সব ট্যাকটিক্সের কি নাম দিয়েছে জানেন? কি? ননিটিক্স। এইরকম আর একটা ননিটিক্স সিজনের প্রথম খেলার দিন সকালে মনে পড়ে গেল। নতুন ব্যাটসম্যান উইকেটে এসে দেখলো আপনি ভুরু কুঁচকে গম্ভীর মুখে গুড লেংথের কাছাকাছি একটা জায়গার দিকে তাকিয়ে। তারপর ব্যাটসম্যানকে শুনিয়ে আমাকেই বললেন, একই রকম আছে রে মতি, ঠিক সেই রকম। কালো দুর্যোধনকে পই পই করে বলেছি ভালো করে রোলার টানবি, নয়তো কোন দিন যে মানুষ খুন হবে কে জানে। সত্যিই খেলা যায় না। তপনের কথা ভাবলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। ভালো কথা, ননিদা কাল হাসপাতালে গেছিলেন? না গেলেই ভালো ছিল। চোয়ালটা ঠিক মতো সেট হয়নি, মুখটা বেঁকে আছে, সামনের দাঁত দুটোরও কিছুই করার নেই। তাহলে চিত্তকে আসতে বল করতে বলুন। এখনো তো বল লাফায়নি, আগে দেখি লাফায় কিনা। এরপর ব্যাটসম্যানের টিকে থাকা বা না থাকা নির্ভর করে তার নার্ভের ক্ষমতার উপর। তবে প্রায় ক্ষেত্রেই 2 ওভারের মধ্যে তারা ফিরে যায়। আর আপনি আপনার এই ট্যাকটিক্সটাকে বলেন প্রোপাগান্ডা। বুঝলে, চাঁদমোহন শ্রীমানি জানিয়ে দিয়েছে তার ব্যবসায় এখন মন্দা যাচ্ছে। 500 টাকার বেশি দিতে পারবে না। ওই অ্যাক্সিডেন্টের জন্যই ক্লাবের 1000 টাকা জরিমানা হলো। এত বড় ধাক্কা সামলানো ক্লাবের পক্ষে অসম্ভব ব্যাপার। গোটা 4-5 ম্যাচ খেলে বরং এই সিজনের মতো খেলা বন্ধ করে দেওয়া যাক, তাতে খরচ বাঁচবে। সে কি কথা? একটা বাঁদরের উৎপাতে সিসিএইচ খেলা বন্ধ করে দেবে? আমাদের ট্র্যাডিশন আছে, তা থেকে সরে আসবো আমি বেঁচে থাকতে। এই বাঁদরটা কে রে মতি?
শ্রীমানি না তন্ময়? দ্বিতীয় লিগ ম্যাচে তন্ময় 108 নট আউট রইল। ম্যাচ জিতলাম। 11 বছর পর এই প্রথম সিসিএইচে কেউ সেঞ্চুরি করলো। ননিদা, মনে আছে তো সিজনের শুরুতে বলেছিলেন ক্লাবের ট্র্যাডিশন, কেউ সেঞ্চুরি করলেই একটা নতুন ব্যাট পায়। ব্যাটটা পাবো তো? আলবাত পাবে, কথার খেলাপ আমার হয় না। তাই বলে কাঁঠাল কাঠের ব্যাট যেন দেবেন না, জিকের ব্যাট চাই। নিশ্চয়ই নিশ্চয়ই। কবে দিচ্ছেন? এই তো এই সামনের হপ্তাহেই পেয়ে যাবে। ও ননিদা, শখানেক টাকার কমে তো ব্যাট হবে না। ভাবেন কোত্থেকে? ক্লাবের যে অবস্থা। আরে টাকা ঠিক জোগাড় হয়ে যাবে। দেখলে ফার্স্ট বলারটাকে যে 6টা মারলো সেকেন্ড ওভারে, এগিয়ে যেই দেখলো পাবে না, সঙ্গে সঙ্গে পিছিয়ে ব্যাকফুটে স্ট্রেট বোলারের ওপর দিয়ে। ছেলেটার হবে, বুঝলে মতি? এত বছর গড়ের মাঠের ঘাসে চড়ছি, বুঝতে ঠিকই পারি, তবে বড্ড ডেয়ারিং, অধৈর্য, রিস্কি শট নেয়। ওকে তুমি একটু কন্ট্রোল করো। আমার কথা তো শুনবে না। আমার কথাও শুনবে না। আজকালকার ছেলেরা একটু অন্যরকম, বোঝেনি তো। পরের ম্যাচ খেলতে নামার আগে তন্ময় তাঁবুর মধ্যে চিৎকার করে সবাইকে শুনিয়েই বলল, আগের ম্যাচে সেঞ্চুরি করার পর ব্যাট দেওয়ার কথা ছিল, তা সেই ব্যাটটা যে এখনো পেলুম না। দেবেন তো নাকি? না না, অবশ্যই দেব। এই খেলায় তন্ময় 101 করল। ননিদা আহ্লাদে যে কি করবেন ভেবে পেলেন না। আর একখানা ব্যাট দিতে হবে, মনে থাকে যেন। আরে রেখে দাও তোমার ব্যাট। কলকাতার কটা ব্যাটসম্যান পারে লেগ স্ট্যাম্পের বাইরে সরে এসে লেগের ওপর অমন করে স্কোয়ার কাট করতে? মতি, তুমি ব্যাটের কথাই শুধু ভাবছো, ছেলেটা যে আর্টিস্ট সেটা বলছো না। আগের ব্যাটটা তো এখনো পেলুম না, আর কদিন সময় দিতে হবে ননিদা? পাবে পাবে, একসঙ্গে দুটো পাবে। ঠিক আছে, তবে সামনের ম্যাচের আগে না পেলে আমি আর আসছি না। কথা মতোই তন্ময় এলো না পরের ম্যাচে। দুটো কেন, একটা ব্যাট দেওয়ার ক্ষমতাও সিসিএইচ এর নেই। তন্ময় ব্যাট না পাওয়ায় অন্য প্লেয়াররাও গুঞ্জন তুলল। আমরা 4 উইকেটে ত্রিবেণী ইউনাইটেডের কাছে হারলাম। পরের খেলা রূপলী সংঘের সঙ্গে। এখন রূপলীর ক্যাপ্টেন চিতু। দুটো ম্যাচ খেলে তন্ময় একাই ম্যাচ দুটো জিতিয়ে দিয়েছে। মনের মধ্যে একটা ক্ষীণ আশা জেগেছে, সিসিএইচ চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করলে এবার বোধহয় হতে পারবে। শক্ত গাঁট রূপলী সংঘ। ওরা আর আমরা যেন মোহনবাগান আর ইস্ট বেঙ্গল, একের কাছে অন্যের হার কল্পনাতীত ব্যাপার। এই গল্পটা বলেছিল তখনকার ক্যাপ্টেন মোনা চৌধুরী। দেখো, রূপলী সংঘের সঙ্গে সিসিএইচ এর হাড্ডাহাড্ডি শুরু 25 বছর আগে থেকে। শনিবারের একটা ফ্রেন্ডলি হাফ ডে খেলা থেকে সিসিএইচ প্রথম ব্যাট করে 14 রানে সব আউট হয়ে যায়। আমি তো মাথায় হাত দিয়ে বসে পড়েছি ড্রেসিং রুমে। সবারই মুখ থমথমে। 1 ওভার কি 2 ওভারেই রূপলী সংঘ রানটা তুলে নেবে। ওদের ড্রেসিং রুম থেকে নানা ঠাট্টা ইয়ার্কি এদিকে পাঠানো হচ্ছে। কটা বলের মধ্যে খেলা শেষ হয়ে যাবে তাই নিয়ে বাজি ধরা হচ্ছে। মোনা, আমরা সেকেন্ড ইনিংস খেলে জিততে চাই, রাজি? নিশ্চয়ই আমরা খেলবো, তবে ফার্স্ট ইনিংসটা আগে শেষ হোক তো। তাই নাকি? দেখা যাক। এই ম্যাচে রূপলী জিততে পারবে না, তবে আমি যা বলবো তাই করতে হবে। এই বিষ্টু শোন। রূপলী ব্যাট করতে নামলো। 2 ওভার শেষে স্কোর যখন সমান সমান, দু দলেরই 14। বিষণ্ণতায় সিসিএইচ এর সকলের মুখ ম্লান। শুধু ননিদার মুখে কোনো বিকার নেই। ননিদা বলটা দিলেন বিষ্টুর হাতে। সবাই অবাক। বিষ্টু তো জীবনে বল করেনি, কিন্তু কথা দেওয়া হয়েছে, ননিদা যা বলবেন তাই করতে দিতে হবে। বিষ্টু গুনে গুনে 26 কদম গিয়ে মাটিতে বুটের ডগা দিয়ে বোলিং মার্ক কাটল। ব্যাটসম্যান খেলার জন্য তৈরি হলো। বিষ্টু তারপর উইকেটের দিকে ছুটতে শুরু করলো। বোলিং ক্রিজে পৌঁছবার আগে এক অদ্ভুত কাণ্ড ঘটল। বিষ্টু আবার পিছু হটতে শুরু করেছে। তারপর গোল হয়ে ঘুরতে শুরু করলো। সারা মাঠ অবাক, শুধু ননিদা ছাড়া। বিষ্টু কি পাগল হয়ে গেল? ঘুরছে, পাক খাচ্ছে, ঘুরছে, আবার পাক খাচ্ছে, লাফাচ্ছে, বোলিং মার্কে ফিরে যাচ্ছে, ডাইনে যাচ্ছে, বাঁয়ে যাচ্ছে, কিন্তু বল হাতেই রয়েছে। এই ব্যাপার, বোলার এরকম ছোটাছুটি করছে কেন? বল করতে আসছে, তা এসে পৌঁছবে কখন? 5টার পর, খেলা যখন শেষ হয়ে যাবে। এরপরই আম্পায়ারকে ঘিরে তর্কাতর্কি শুরু হলো।
ননিদা যেন তৈরি ছিলেন। ফস করে পকেট থেকে ক্রিকেট আইনের বই বার করে দেখিয়ে দিলেন। বোলার কতখানি দূরত্ব ছুটে এসে বল করবে সে সম্পর্কে কিছুই লেখা নেই। সারাদিন সে ছুটতে পারে বল ডেলিভারি করার আগে পর্যন্ত। বিষ্টু যা করে যাচ্ছিল তাই করে যেতে লাগলো। ব্যাটসম্যানও ক্রিজ ছাড়তে ভরসা পাচ্ছে না, যদি তখন বোল্ড করে দেয়। ফিল্ডাররা কেউ শুয়ে কেউ বসে। ননিদা মাঝে মধ্যে ঘড়ি দেখছেন আর হিসেব করে বিষ্টুকে চেঁচিয়ে বলছেন, আর 1.5 ঘন্টা, আরো 1 ঘন্টা, আর মাত্র 45 মিনিট। কথা আছে 5টায় খেলা শেষ হবে। 5টা বাজতে 5-এ নতুন এক সমস্যার উদ্ভব হলো। বল ডেলিভারি দিতে বোলার ছুটছে, তার মাঝেই খেলা শেষ করা যায় কি না। 2 আম্পায়ার কিছুক্ষণের আলোচনা করে ঠিক করলেন তাহলে সেটা বেআইনি হবে। সুতরাং বিষ্টুর পাক দিয়ে দিয়ে দৌড়ানো বন্ধ হলো না। মাঠের ধারে লোক জমছে, তাদের অনেকে বাড়ি চলে গেল। অনেক লোক খবর পেয়ে দেখতে এলো ব্যাটসম্যান শান্তির মতো উইকেট পাহারা দিয়ে দাঁড়িয়ে। সন্ধ্যা নামলো, বিষ্টু ছুটেই চলেছে। চাঁদ উঠল আকাশে। ফিল্ডাররা শুয়েছিল মাটিতে। ননিদা তাদের তুলে 6 জনকে উইকেট কিপারের পেছনে দাঁড় করালেন 22 রান বাঁচাবার জন্য। এরপর বিষ্টু বল ডেলিভারি দিল। রূপলির ব্যাটসম্যান অন্ধকারে ব্যাট চালালো এবং ফসকালো। সেকেন্ড স্লিপের পেটে লেগে বলটা জমে গেল। ননিদা চেঁচিয়ে উঠলেন, ব্যাস, ম্যাচ ড্র। এই না না, কি করে তা কি করে হয়? বল ডেলিভারির মাঝে যদি খেলা শেষ করা না যায় তাহলে ওভারের মাঝেও খেলা শেষ করা যাবে না। শুরু হলো তর্কাতর্কি। বিষ্টুকে আরো 5টা বল করে ওভার শেষ করতে হলে জেতার জন্য রূপলি 1টা রান করে ফেলবেই, বাই লেগ বাই ওয়াইড যেভাবেই হোক। কিন্তু ননিদাকে দমানো সহজ কথা নয়। ফস করে তিনি আলোর অভাবের অ্যাপিল করে বসলেন, আর চটপট মঞ্জুরও হয়ে গেল। মতিদা, বাড়ি আছো? কে? ও তন্ময়। কি খবর তোমার? ক্লাবে আসছো না? আমি তোমার বাড়ি গেছিলাম সেদিন। তোমার মা বললেন তুমি নাকি বর্ধমানে গেছো ফুটবল খেলতে। কি হলো? কিছুই হলো না মতিদা। পরপর 2টো জায়গায় সেমিফাইনাল আর ফাইনাল খেললুম, 2টোতেই ডিফিট। মোট 120 টাকা পাওয়ার কথা, পেলুম 55। ফুটবল খেললে ক্রিকেটের 12টা বাজবে, কখন চোট লাগবে কে বলতে পারে। বাঁ কাঠটা নাড়তে বড় কষ্ট হচ্ছে জানো। ব্যাগটা এমনভাবে ঝাঁপিয়ে পড়লো। আমি জানি কেন দেখা করতে বলেছেন। 2টো সেঞ্চুরির জন্য 2টো ব্যাট আমার পাওনা হয়েছে, না পেলে আমি যাব না আর। কিন্তু আমাদের ক্লাব তো গরিব, কুড়িয়ে বাড়িয়ে কোনো ক্রমে টিকে আছে। তুমি এই দিকটা নিশ্চয়ই একটু বিবেচনা করবে। কুড়িয়ে বাড়িয়েই চলে আমাদের 7 জনের সংসার। বাবার যা রোজগার তাতে টেনে টুনে 15 দিনের বেশি চলে না গো। আমি বড় ছেলে, প্রিয় পাস। মাঝে মাঝে ফুটবল খেলার কয়েকটা টাকা বাড়িতে দেওয়া ছাড়া আর কিছুই সাহায্য করতে পারি না আমি। ব্যাট 2টো পেলে বিক্রি করে কিছু টাকা মাকে দিতে পারবো। ক্লাব যদি ব্যাটের বদলে তার দামটাও অন্তত আমায় দেয় তাহলেও আমি যাব। আমার এখন একটা চাকরির ভীষণ দরকার। না হে, চাকরি বা টাকা কোনোটা দেওয়াই আমাদের পক্ষে সম্ভব নয়। ব্যাস, তাহলে আমার পক্ষেও আর খেলা সম্ভব নয়। বেশ, দেখি ননিদাকে বলে। রূপলির কাছে গত 10 বছর আমরা হারিনি। ভবানী জানিয়েছে পুরী বেড়াতে যাচ্ছে, তাই খেলতে পারবে না। বিষ্টুর পেটের গোলমাল, কাল থেকে অফিসে যাচ্ছে না। কাকে নিয়ে তাহলে খেলবো? আচ্ছা শোনো, ব্যাটের টাকা জোগাড় করছি। রূপলি সংঘের সঙ্গে খেলার দিন তন্ময়কে কিট ব্যাগ হাতে হাজির হতে দেখে অবাক হলাম। এটা আপনার কত নম্বর ননিটিক্স ননিদা? কি করে হাজির করালেন ওকে? কেন? টাকা পেলেন কোথায়? কিসের টাকা? তা ব্যাটের দাম না পেয়েই তন্ময় এলো? ওহ, সে যাক। পিচটা দেখেছো কি? দুর্যোধনকে বলেছিল মাঠ যেন একদম জল। এই দুর্যোধন, দুর্যোধন, আরে গেলি কোথায় রে হতভাগা? আজ সকালে ননিদা আমাকে 100 টাকা দিয়ে এসছেন, আরো 30 টাকা দেবেন ও মাসে। আপনি আপনি এত অবাক হচ্ছেন কেন? অবাক হচ্ছি অন্য কারণে। ননিদা এবং ক্লাব দুয়েরই অবস্থা আমি জানি, তাই ভাবছি টাকাটা এলো কোত্থেকে। কি রে মতি, খবর কি? তোদের ক্লাবে একটা ছেলে নাকি দারুণ ব্যাট করছে, আজ খেলবে নাকি? হ্যাঁ,
দেখতে হবে তো কেমন খেলে। রূপলি 167 রান করলো। অবিশ্বাস্য দুটো ক্যাচ ধরল তন্ময়, যার ফলে রূপলির 2 ওপেনিং ব্যাটসম্যান 4 রানেই আউট হয়। এরপর ওদের থার্ড উইকেট পার্টনারশিপে 51 রান উঠতে তন্ময় স্লিপ থেকে স্কোয়ার লেগে ছুটে গিয়ে বল ধরে সোজা উইকেটে মেরে রান আউট করলো। ফোর্থ উইকেটে চিতু এলো এবং এলো পাথারি পিটিয়ে একাই 47 রান করলো। বোল্ড হয়ে চলে যাওয়ার সময় একগাল হেসে আমায় বলল, কোদাল চালিয়ে এই আজকে তোদের কবর খুঁড়বো। তন্ময় কিন্তু আজ তা হতে দেবে না। দেখলে তো, দেখে দেখে সাবধানে ঠুকঠুক করে খেলে 1.5 ঘন্টায় 50 করলো। সাধারণত এত স্লো খেলে না। প্রথম 4টে উইকেট 23 রানে পড়ে গেলেও সেই জন্য এত সময় নিয়ে তন্ময় খেলবে আমি কখনো ভাবিনি। 50 থেকে 51 করতে 10 মিনিট লাগলো, 60-এ পৌঁছতে আরো আধ ঘন্টা। কি বুঝছো মতি? যা বোঝার বুঝেছি ননিদা। বেশি বুঝে কাজ নেই। 5 উইকেটে 107। যাও ব্যাট করতে নামো। খেলার বাকি আধ ঘন্টা। আমরা জিতছি শিওর। রূপলিও বুঝে গেছে যে ওরা জিতছে না। তন্ময় 75-এ সেট হয়ে গেছে। ছোকরা আজ তোদের অনেক টাকা খসাবে। কেন টাকা খসাবে মানে? সেঞ্চুরি করবে, করলেই তো আবার নতুন ব্যাট সিসিএইচ কে দিতে হবে। এবার আমি বল নেবো, 3টে লং হপ আর 3টে ফুল টস, ব্যাস তোর ননিদার পাঁজর খুলে যাবে। মতিদা, এই ওভারে আপনি তো স্ট্রাইকার, সময় তো খুবই কম, আপনি একটা রান নিয়ে এদিকে চলে আসুন। শুধু সেঞ্চুরির কথা ভেবো না তন্ময়, খেলাটা জিততে হবে আগে। আরে আমি সে কথাই আর তো কথার দরকার নেই, আমি কল দিলেই বেরোবে, রেডি থাকো। প্রথম বলটা পেলাম অফ স্টাম্পের ওপর হাফ ভলি। চমৎকার অফ ড্রাইভ করতে পারতাম, না করে বোলারের কাছে ঠেলে দিলাম। তন্ময় কিছুটা বেরিয়ে এসেছিল রানের আশায়। মতিদা, রান রান, নো, গো ব্যাক, গো ব্যাক। দ্বিতীয় বলটা একই রকমের, এবার ড্রাইভ করলাম বেশ জোরে। বল ধরার জন্য বোলার হাত পেতেই তুলে নিল, এক্সট্রা কভার থেকে ফিল্ডার ছুটে যাচ্ছে। মতিদা, রান রান, নো নো নো, গো ব্যাক, গো ব্যাক। তন্ময় ঘুরে আবার উইকেটে পৌঁছানোর আগেই চিৎকার করল। আম্পায়ার স্বচ্ছন্দে হাত তুলে দিল। তন্ময় আমার দিকে তাকাতে তাকাতে মাঠ থেকে বেরিয়ে গেল। আমি এবার চিতুর দিকে তাকিয়ে হাসলাম। মনে হলো ও যেন দাঁত কিড়মিড় করলো। খেলা ড্র হলো। এটা কি করলে তুমি? একটুর জন্য সেঞ্চুরিটা। আমি কিন্তু আরাম পেলাম ননিদা। সিসিএইচ এর বেশ কিছু টাকা বাঁচলো। আর একটা ব্যাট কিনে দেওয়ার ক্ষমতা কি হাট খোলার আছে? ভেরি গুড স্ট্র্যাটেজি, কিন্তু এটা বোধহয় চোখে পড়েনি তো। কি? ওই দেখো, তোমার বন্ধু রূপলির চিত্ত কি বোঝাচ্ছে তন্ময়কে মন দিয়ে। তন্ময়ের মুখটা দেখছো? রাগে থমথম করছে। এই ঝামেলাটা তোমাকেই সামলাতে হবে। এখানে কোনো ননিটিক্স কাজ করবে না। 2 দলের খেলোয়াড়রা যখন চা খাচ্ছে, তন্ময় হঠাৎ সকলকে শুনিয়েই আমাকে বলল, কি মতিদা, এতটা নিচে নামলেন দাদা? স্রেফ একটা ব্যাটের জন্য শিওর সেঞ্চুরিটা হতে দিলেন না কেন? তার মানে কে তোমার সেঞ্চুরি হতে দেয়নি? আপনি ইচ্ছে করে রান আউট করালেন। অতি সহজ একটা রান ছিল, কিন্তু একটা ব্যাট দেবার ভয়ে এই নিচতা আপনি করলেন। যেমন ছোট লোকের দল, তেমন ছোট লোক ক্যাপ্টেন। ধুর শালা। গেলাম ননিদা, ভাত ছড়ালে কাকের অভাব হবে না। কিরে, ননিদাকে যে ঘোল খাইয়ে ছেড়ে দিল, ভাবিস না ছেলেটাকে সামনের বছরই রূপলিতে নিয়ে নেব। পরের ম্যাচ স্টার স্পোর্টিং এর সঙ্গে। হাটখোলার ক্যাপ্টেন ভবানী। পুরী যাওয়া বন্ধ করেছে ভবানী এর জন্য। আমি মাঠে এসেছি দর্শক হিসেবে। বলা বাহুল্য, একটা চেয়ারে মিনুকে দেখতে পেলাম। তন্ময়কে বসিয়ে দেওয়া হয়েছে তার অভাব্যতার জন্য। পরদিন রাতে ননিদা আমার বাড়িতে এসে অনুরোধ করেন, মতি, এই ম্যাচটায় তুমি বসে যাও। কেন? টাকার দরকার, বুঝলে না? ব্যাটটা কিনে দেবো তন্ময়কে, নয়তো সিসিএইচ এর মান থাকবে না। ভবানী বলেছে সে 100 টাকা দেবে যদি সামনের ম্যাচে ক্যাপ্টেন্সি করতে দেওয়া হয়। তুমি তো বোঝোই কিভাবে ক্লাব। বুঝেছি। আমি জানি ননিদা কিভাবে চালাতে হয় ময়দানে একটা সেকেন্ড ডিভিশনের ক্লাব। কিন্তু একটা কথা বলুন তো, আগের দুটো ব্যাটের জন্য 100 টাকা তন্ময়কে কিভাবে দিলেন? থাক না সে কথা। না না, থাকবে কেন, আজ বলতেই হবে। তোমার বৌদির একজোড়া কান পাশা ছিল, বিক্রি করলাম। সেই মানুষটাই নেই, ছেলেপুলেও নেই।
তাই বেচে দিলাম। আজ তো কাজে লেগে গেল। বুঝলে মিনু, ক্যাপ্টেন হওয়ার কি ঝামেলা, কি যে করব ভেবেই পাচ্ছি না। 1 ডাউন রাজেন বলেছে 6 ডাউন খেলবে। কেন? ভয় পেয়েছে। স্টারের একটা ফাস্ট বোলার আছে না, দারুণ পেস। তাহলে তুমি নামো 1 ডাউন। আমি না, আমি তো রেগুলার 6 ডাউন নামি। আজ তাহলে ওঠো। ইন কেস যদি কোলাপস করে তাহলে কে আটকাবে? ভেরি ইম্পর্টেন্ট এটা। না না, তুমি ঠিক বুঝবে না মিনু, কতবার এরকম হয়েছে জানো, শেষে গিয়ে আমিই তো ঠেকাই। ভবানী 1 ডাউনেই নামলো এবং হাটখোলা 15 মিনিটেই 5 উইকেটে 11 রান হলো। ভবানী তার মধ্যে 1 রান করে নট আউট। স্টারের ফাস্ট বোলারটি একাই 5টি উইকেট নিল। কিন্তু ভবানী সত্যিই আজ পরাক্রান্ত, দুর্ভেদ্য। একবারও কোনো সুযোগ দেয়নি, যেমন বল তেমন খেলছে। সত্যি অধিনায়কোচিত খেলা। 6 উইকেটে 18। ভবানী তখনও 1 রানে দাঁড়িয়ে মাঝে মাঝে ক্রিজ থেকে আমাদের দিকে তাকাচ্ছে। মিনু তার রুমালটা তখন নাড়ায়, তাই দেখে ভবানী দ্বিগুণ উদ্যমে লড়াই শুরু করে। কি মনে হচ্ছে মতিদা, ও ঠিক মতো খেলতে পারবে? 7 উইকেটে 32 হলো। ভবানী তো 3 রানে ব্যাট করছে। আমরা কি হেরে যাব? ক্রিকেটে কিছুই বলা যায় না, হয়তো ভবানী এখন একটা সেঞ্চুরি করে ফেলতে পারে। ও কিন্তু দারুণ খেলছে। অসাধারণ, কি অথরিটি নিয়ে স্ট্রোক দিচ্ছে, মনেই হচ্ছে না 7টা উইকেট পড়ে গেছে। কথা শেষ করেছি আর ভবানী একটা 6 মারল। আমরা হই হই করে উঠলাম। মিনু রুমাল নাড়ল। এরপর ভবানীর ওপর যেন দৈব ভর করলো। পরের 3 ওভারে সে 52 রানে পৌঁছলো। হাটখোলা 7 উইকেটে 86। পরের 2 ওভারে ভবানী করলো আরও 29 রান, অর্থাৎ 81 হলো। এরপর 2টো উইকেট পড়ল 12 রান যোগ করে। এখন হাটখোলার 9 উইকেটে 127 রান। ওর কি সেঞ্চুরি হবে না? ক্রিকেটে কিছুই বলা যায় না। এবং শেষ পর্যন্ত হলো না। ভবানী তার 97 রানের মাথায় তাড়াহুড়ো করে রান নিতে যাওয়ায় 11 নম্বর রান আউট হয়ে গেল। মিনু রুমালে চোখ মুছতে শুরু করলো। মিনু, ক্রিকেট আর জীবন এইরকমই। পরের বার ঠিক সেঞ্চুরি হবে, আমি বলছি হবে। দেখো, যদি না হয় তো। পরপর 2টি ম্যাচে সিসিএইচ হেরে গেল। ভবানী জানিয়েছে আর সে অধিনায়ক হতে চায় না, প্রয়োজনও নেই। পরের ম্যাচ পাইকপাড়া স্পোর্টিংয়ের সঙ্গে। ভবানী পুরী চলে গেছে। তন্ময় আর আসে না। টিমের আরও 2 জন পরীক্ষার জন্য খেলতে আসে না। 2টো বাচ্চা ছেলে ওদের বদলে খেলল এবং হারতে হারতে আমরা ড্র করলাম। কি হলো ননিদা, মাঠে আসছেন না যে? শরীর ঠিক আছে তো? একটা ম্যাচ খেলা হয়ে গেল, আপনি নেই। কেমন হলো খেলা? ওই আর কি, ম্যাচটা জিতলাম শুধু ফিল্ডিংয়ের জোরে। এর মধ্যে আরেকটা ব্যাপার হয়েছে ননিদা। রূপলী সংঘ আচমকা বেলেঘাটা স্পোর্টিংয়ের কাছে হেরে লিগ টেবিলে আমাদের সমান হয়ে গেছে। লড়তে পারলে চ্যাম্পিয়ন হয়ে যেতে পারি ননিদা। ভাবছিলাম। কি ভাবছিলে? তন্ময়কে বাকি কটা ম্যাচ খেলার জন্য ডেকে আনি। কিল খেয়ে তো কিল চুরি করতে হয় অনেক সময়। আফটার অল অপরাধী তো আমি। ও, ইচ্ছে করে রান আউট করে দেওয়ার ব্যাপারটা এখনো খচখচ করছে, তাই তো? ডেকে আনি, কি বলেন? তোমার লজ্জা করে নানমতি? যেভাবে, যে ভাষায় বাইরের টিমের সামনে আমাদের অপমান করেছে, তারপরেও তুমি ওকে আনতে চাও? কি আছে ওর খেলায়? হ্যাঁ, কি আছে? নেমেই দুমদাম ব্যাট চালায়, বরাত জোরে ব্যাটে বলে হয়ে গেছে, তাই রান পেয়েছে। একটু বুদ্ধিমান বলারের পাল্লায় পড়লে 3 বলে ওকে তুলে নিয়ে যাবে। ক্রিকেট অত সোজা ব্যাপার নয়। এটা ফুটবল খেলা নয় যে গোল খেলে ও গোল শোধ দেওয়ার সুযোগ পাবে। প্রত্যেকটা বলের ওপর ব্যাটসম্যানের বাঁচা মরা নির্ভর করে। একটা ভুল করেছো কি, তোমার মৃত্যু ঘটে যাবে। কি ভীষণ ডিসিপ্লিন হতে হয়, কি দারুণ কনসেন্ট্রেশন দরকার হয় বড় ব্যাটসম্যান হতে গেলে। তোমার ওই তন্ময়ের মধ্যে তা কি আছে? খেলাটাই বড় কথা মতি, টাকাই সবকিছু নয়। কিন্তু ননিদা, টাকা অত্যন্ত দরকারি জিনিস। প্লেয়ারের বেঁচে থাকার জন্য এটা প্রথমেই দরকার।
এখানে টাকা না পেলে তন্ময় ফুটবলে চলে যাবে। ছেলেটা ফুটবলও ভালো খেলে। তবে তাই খেলুক, যে ক্রিকেট ভালোবাসে সে অন্য খেলা খেলবে কেন? এর পরের দিন হঠাৎ তন্ময় আমার বাড়িতে এসে উপস্থিত। আরে তন্ময়, তুমি এখানে? আজ খেলা ছিল না? ছিল তো। কি হলো? ওই হলো আর কি। যাক সে কথা, তোমার কি ব্যাপার? মতিদা, আমি খেলবো। হ্যাঁ, হঠাৎ যে খেলবে সে তো ভালো কথা, কিন্তু আর আসবে না বলে আবার নিজে থেকে এসে খেলতে চাইছো, ব্যাপার কি? আমার একটা চাকরি পাওয়ার সম্ভাবনা আছে ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিয়াল ব্যাংকে। ওরা ক্রিকেট টিম করে লিগে সামনের বছর খেলবে। প্রায় 300 টাকা মাইনে। ক্রিকেট সেক্রেটারি আর ডেপুটি ম্যানেজার আমার খেলা দেখতে চায়। চাকরি দেবে তো? অনেক সময় দেব বলে খেলি আর চাকরি দেয় না কিন্তু। তা জানি না, তবে যদি দেয় একটা চান্স নিয়ে তো দেখি। ওদের ফুটবল টিম অফিস লিগে খেলে, সেখানেও আমাকে খেলাতে পারবে। চাকরি সত্যিই আমার দরকার। সংসার প্রায় অচল হয়ে এসেছে। বেশ, তাহলে সামনের রোববার খেলো। একটা ক্রুশিয়াল ম্যাচ রয়েছে কসবা ভাতৃসংঘের সঙ্গে। যদি জিততে পারি তাহলে ফ্রেন্ড স্পোর্টিং আর আমরা সমান পয়েন্ট হয়ে লিগ টেবিলের টপে চলে যাব। রূপলি তাহলে 2 পয়েন্ট পিছিয়ে যাবে আমাদের থেকে। মনিদা কোনো আপত্তি করবেন না তো? করে যদি তো কি হবে, আমি ক্যাপ্টেন, আমি যাকে খেলাবো সেই খেলবে। কেউ আপত্তি করলেও শুনবো না। রবিবার আমাদের মাঠেই ভাতৃসংঘের সঙ্গে খেলা। 7 জন মাত্র আমাদের প্লেয়ার হাজির হয়েছে। মোটে 7 জন নিয়ে কি ম্যাচ খেলবে মতি? ওয়াক ওভার দিতে হবে নাকি? এ কি, তন্ময় এখানে কেন? তন্ময় আজ খেলবে। আমি তো জানতাম না, টিমে তো ওর নাম দেখছি না। আপনাকে বলতে ভুলে গেছি, আজ তন্ময় খেলছে। টিমের কাউকে বসিয়ে দিয়ে ওকে খেলালেই হবে। টিমে যে আছে তাকে বিনা দোষে বসানো উচিত নয়। ননিদা শুনুন, ব্যাপারটা বুঝুন। ওকে না খেলিয়ে উপায় কি? 4 জন খেলোয়াড় এলোই না। জানেনই তো শেষ দিকে এই রকমই অবস্থা হয় ক্লাবের। আর আরেকটা ব্যাপারও আছে। আবার কি ব্যাপার? তন্ময়কে আজ খেলাতে চাই কেন জানেন? শুধু আমাদের দরকারই নয়, ওরও দরকার। একটা চাকরি পাওয়ার কথা হচ্ছে। সেক্রেটারি আজ খেলা দেখতে আসবে ওর। যদি শো করতে পারে তাহলে চাকরিটা হয়েও যেতে পারে। কাউকে চাকরি করে দেওয়ার জন্য তো আমরা লিগ খেলি না। কিন্তু খেলে যদি কেউ চাকরি পায় তাকে আমাদের সাহায্য করা উচিত নয় কি? ননিদা, আপনি বৌদির গয়না বিক্রি করে ওকে ব্যাটের টাকা দিয়েছিলেন কেন? ক্লাবকে অপমানের হাত থেকে বাঁচাতে। মোটেই নয়। আপনি বলেছিলেন ছেলেটা আর্টিস্ট, ওর ক্রিকেট আর্টে মুগ্ধ হয়ে পুরস্কার দিয়েছিলেন আপনি। সেজন্য আমি দুঃখিত। বিনা পরিশ্রমে আর্টিস্ট হওয়া যায় না। এ ছেলেটা ফাঁকিবাজ। এই দুর্যোধনটাও আজকাল মহা ফাঁকিবাজ হয়েছে। কোথায় সে? দুর্যোধন! আরেকটা ব্যাপার, আজ আপনাকেও যে নামতে হবে। আমি কেন? আপনি খেললে তন্ময়কে নিয়ে মোট 8 জন। আমার ড্রেস? একটা বাড়তি ট্রাউজার্স আমার ব্যাগে আছে, কেসও জোগাড় হয়ে যাবে। সাদা পাঞ্জাবিটা বরং প্যান্টে গুঁজে নিন, তাহলেই হবে। শোনো, বলুন। অনেক দিন প্র্যাকটিস নেই, আমাকে ওপর দিকে ব্যাট করতে পাঠিও না, মাঝামাঝি রেখো। অপোনেন্ট 3 উইকেটে 74, 96 রানে অল আউট। একটু চেপে খেলুন দাদা, জিতলে লিগ টেবিলের ওপরে। মতিদা, ওই যে ওরা আসছে। বেশ, তাহলে তুমি 1 ডাউন যাও। না, আর একটু তলায় দিন। নার্ভাস লাগছে? ভরসা পাচ্ছ না নিজের খেলার উপর? খেলা যদি দেখাতে চাও তাহলে তলার দিকে ব্যাট করে লাভ কি? যদি সবাই আউট হয়ে যায় তুমি শুধু নট আউটই থাকবে। কিন্তু ওরা এসেছে তোমার স্কোর দেখতে। আমাদের 2 উইকেটে 22। তন্ময় নামল। নেমেই প্রথম বলে এক্সট্রা কভারে 4। হাঁপ ছাড়লাম আমি অন্যদিকে দাঁড়িয়ে। এইরকম কতকগুলো মারতে পারলে কনফিডেন্স পাবে। 32 রানের মাথায় আমি স্টাম্পড হলাম ভাতৃসংঘের অফ স্পিনারের বল হাঁকড়াতে গিয়ে। তোমার কাণ্ডজ্ঞান আর কবে হবে? হ্যাঁ, টিমের ক্যাপ্টেন তুমি, ইজি টার্গেট। এইভাবে হাঁকড়াতে গেলে দেখেছো এবার তন্ময়ের খেলাটাও কেমন গুটিয়ে গেল। 11 রান করে আর 8 ঘন্টা ধরে ঠুকঠুক করছে। মতি ব্যাটিং অর্ডারটা একটু বদলাও তো, এরপরে আমি ব্যাট করতে যাব। এই রে, তন্ময় যে অপমান করেছে তার প্রতিশোধ ননিদা এখন নিতে যাবেন নাকি? ওর চাকরি পাওয়ার সম্ভাবনার দফা রফা হয়ে যাবে, ঠিক যেভাবে আমি ওর ব্যাট পাওয়ার সম্ভাবনা নষ্ট করেছিলাম। ননিদা এখন মাঠে নেমে যদি তন্ময়কে রান আউট করে দেন। ননিদা, আমাদের তো 2 জন কম। আপনি যদি 5 কি 6 ডাউন যান তাহলে ভালো হয়। শেষ দিকে আটকাবার তো কেউ নেই। আচ্ছা,
অফ স্পিনারটা ভালোই ফ্লাইট করাচ্ছে বুঝলে, পরপর দুটো উইকেট পড়লো। তন্ময়টা বোকার মতো খেলছে, এক্ষুনি শট লেগে ক্যাচ দেবে। এই মতি, আরে এই মতি, এই যে এইদিকে এদিকে এদিকে, স্কোরবোর্ডের পাশে। আরে চিতু, তুই এখানে আবার ভাঙচি দিতে এসেছিস? কেমন চলছে? 5 উইকেটে 49, পারবি না তোরা। হাতে আছে 3 উইকেট, 47 তুললে তবেই জিত। পারবি না, হেরে যাবি। এই তোর খেলা নেই আর? হ্যাঁ, হচ্ছে গ্রিয়ার মাঠে আমরা ব্যাট করছি, আমি আউট। ভাবলাম দেখে আসি এ মাঠে কি হচ্ছে। আমরা প্রায় জিতে গেছি, তোদের তো শোচনীয় ব্যাপার। ওই দেখ তোদের স্টার প্লেয়ারটা মরতে বাঁচলো। সহজ ক্যাচটা মিস হলো। ওর মুখটা দেখতে পাচ্ছিস? 50 মিনিট খেলে মোটে 18 রান। কনফিডেন্সটা পুরো। ব্যাপার কি? তন্ময় যে আজ এমন করে খেলছে। যাদের আসার কথা ছিল তারা খেলা দেখতে এসে গেছে, তাই নার্ভাস হয়ে পড়েছে মনে হচ্ছে। ওই যারা ওকে চাকরি দেবে বলেছে, সেলফিশ, নিজের জন্য খেলছে, টিমের জন্য খেলছে না। 57-তে 6টা উইকেট গেল, তোদের হয়ে গেল। কি হয়ে গেল? মানে ম্যাচ হয়ে গেল। ওহে কোদাল হাতে নরি কন্ট্রাক্টর, আজও তুমি ক্রিকেটের বুঝলে না, একটা কুলি রয়ে গেলে। চিতুর রাগী মুখটা দেখার জন্য ননিদা আর অপেক্ষা করলেন না। উইকেটে পৌঁছে তন্ময়কে ননিদা কি যেন বললেন। অফ স্পিনারটি বল করছে, ননিদা প্রত্যেকটা বলে পা বাড়িয়ে ব্যাটটা শেষ মুহূর্তে তুলে নিয়ে প্যাডে লাগাতে লাগলেন। ওদিকে হঠাৎ তন্ময় পরপর দুটো স্ট্রেট ড্রাইভ থেকে 8 রান নিল। ননিদার দিকে রয়েছে অফ স্পিন বোলারটি, ওকে একটার পর একটা মেডেন দিয়ে যেতে লাগলেন ননিদা। কিন্তু তন্ময়কে এদিকের উইকেটে খেলতে দিচ্ছেন না। 2-1বার রান নেওয়ার জন্য তন্ময় ছুটে এসেছে, ননিদা চিৎকার করে বারণ করেছে। নিজের 48 রানে পৌঁছে তন্ময় গ্লান্স করেই দৌড়লো 2টি রান নিয়ে হাফ সেঞ্চুরি পূর্ণ করবে বলে। দৌড়বার আগে লক্ষ্যই করেনি শর্ট স্কোয়ার লেগ বল থেকে কতটা দূরে। রান ননিদা, রান! নো, গো ব্যাক! আরে আসুন, রান হয়ে যাবে। গো ব্যাক! হে ভগবান, হলো না, আবার হলো না। তন্ময় ফিরে তাকিয়ে স্থানুর মতো দাঁড়িয়ে রইল, আর কিচ্ছু করার নেই তার। স্কোয়ার লেগে ছোঁড়া বল উইকেট কিপার ধরেছে। তন্ময় চোখ বন্ধ করে ফেলল। কি হলো? আম্পায়ার আউট তো? না, তুমি না, অন্য ব্যাটসম্যান ক্রস ওভার করে নিয়েছে, ক্রিজে যাও। তন্ময় আস্তে আস্তে চোখ খুলে দেখল ননিদা হাসছেন। তারপর মাথাটা কাত করে রওনা হলেন। তন্ময় চোখ বুজিয়ে থাকায় দেখতে পায়নি ননিদা কখন যেন ছুটে তাকে অতিক্রম করে নিজে রান আউট হয়ে গেছেন। কি ব্যাপার ননিদা? হ্যাঁ, কি হলো এটা? ক্রিকেটে অসাবধান হলেও যেমন মৃত্যু আছে, তেমনি আত্মহত্যাও আছে। সেঞ্চুরি, ডাবল সেঞ্চুরি করে এখন আমার হবেটা কি? তার থেকে যার ভবিষ্যৎ আছে সে খেলুক। পরের ওভারে তন্ময় 2টি ওভার বাউন্ডারি মারল। আমরা জিতে গেলাম। ওকে কাঁধে তুলে আনার জন্য আমরা মাঠে ছুটে গেলাম। খেলা শেষ হওয়ার বহুক্ষণ পর তাঁবু তখন প্রায় ফাঁকা। আমিও জিনিসপত্র গুছিয়ে বেরোনোর জন্য তৈরি হচ্ছি। এই সময় হঠাৎ দুর্যোধন এসে আমায় ডাকল। বাবু, একবারই দেখেবারে আসা। কি হলো আবার? কোথায় নিয়ে চললি দুর্যোধন? আবার কি বাঁধালি? মুখ কিছু বাঁধাইনি কো, ওই দেখা কত কিছু হয়ে গিলা, ওই বুড়োটা বদলাইলনি। ওর সঙ্গে তাঁবুর পেছনে গিয়ে দেখি ফেন্সের ধারে তন্ময় ব্যাট নিয়ে একটা কাল্পনিক বলে ফরওয়ার্ড ডিফেন্সিভ খেলে স্ট্যাচুর মতো হয়ে আছে। আর ননিদা পেছনে দাঁড়িয়ে ক্রমাগত বলে চলেছেন, দেখো তোমার পাটা কোথায়, দেখো বলের লাইনের কত বাইরে। কি হচ্ছে সব? কবে আর শিখবে? কাল থেকে রোজ 200 বার করে শ্যাডো প্র্যাকটিস করবে, মনে থাকবে? 200 করে শ্যাডো প্র্যাকটিস করবে, গুনে গুনে, মনে থাকবে? অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজে এতক্ষণ শুনছিলেন মতি নন্দীর কাহিনী ননিদা নট আউট। গল্প পাঠে
আমি সায়ন্তন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মনীষ ঘোষ, অভিক ঘোষাল, শান্তনু দত্ত, সাঁজবাতি দাস, আর্য জানা ও শঙ্খনিতা বিশ্বাস। নিবেদনে অ্যানিমেট্রিক্স প্রাইম স্টোরিজ। প্রযোজনা অ্যানিমেট্রিক্স মাল্টিমিডিয়া। ভালো ভালো গল্প শুনতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন অ্যানিমেট্রিক্স প্রাইম স্টোরিজ এবং নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না যেন। এমন সব গল্প শুনতে হলে সাবস্ক্রাইব করুন অ্যানিমেট্রিক্স প্রাইম স্টোরিজ।